ভাবিকে 500 টাকা দিলেই হয়ে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, ভাবির স্বামী বিদেশে থাকে, নিজের যৌবনটা আর কতদিন এইভাবে ফেলে রাখবে, তাই 500 টাকার বিনিময়ে এক রাত সাথে থাকে। কিন্তু এটা তো বাজে কাজ। তুই কি পাগল? আজকাল এসব কেউ খোঁজে নাকি? ওনার টাকার অভাব নেই, তবুও 500 কেন নেই? হ, সেটা ভাবি আমাকে বলেছে। আচ্ছা, আমাকে আগে এটা বল, তোর পকেটে কি 500 টাকা আদেও আছে? না মানে হয়েছে, বুঝেছি, আপনি যেতে পারেন, আমি আজ একাই যাব। আচ্ছা শুন বন্ধু, রেগে যাচ্ছিস কেন? তুই আজ আমার টাকাটা চালিয়ে দে, আমি তোকে দিয়ে দেব, প্রমিস। কখন দিবি? কালকেই দেব, শিওর। তাহলে তুই কালকেই যাস, এখন বিদায় হতো। বলে উল্টো হাঁটা ধরল কালাম। মেহেদিকে সাথে করে নিয়ে যেত, কিন্তু মেহেদির গরিবতাও তার অবস্থাকে শায়েস্তা করতে বাধ্যস্ত হয়েছে। এই গ্রামে সবার চোখের নজর সবসময় ভেসে বেড়ায় নামকরা ভাবি। যার চাচি সেও বলে ভাবি, যার আন্টি তারাও বলে ভাবি। এই বিখ্যাত ভাবির স্বামীর বিয়ের 2 মাসের মাথায় বিদেশে চলে যান, প্রতি মাসে আয়ের টাকা পাঠায়, আর এলাকার বিখ্যাত ভাবি সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি গড়ে তোলেন। কিন্তু বাড়ি গাড়ি দিয়েই বা কি সব সুখ পাওয়া যায়? ওটা তো লাগে, আর যেটা লাগে সেটা ভাবি 500 টাকার বিনিময়ে করে থাকেন। এই 500 টাকাগুলো ভাবি জমাতে থাকে, মাসে প্রায় কয়েক লাখের বেশি কামাই করে নেয়, আর সাথে ওনার যৌবনও চলে যায়। চলুন ঘটনায় চলে যায়। ভাবির নাম জান্নাত। এত সুন্দর একটা নামের সাথে ভাবির দেহ কানাও কম যায় না। তবে ভাবি সেটাকে অবৈধভাবে চালাচ্ছে, যদিও কি বা করার, ভাবির তো আর একা রাত ঘুম আসে না। কালাম আনমনে চলে আসে ভাবির দরজার সামনে। আনমনে আসার কারণ হচ্ছে সারা রাত কি হবে তা যেন কালাম আগে থেকেই চিন্তা করে নিল। পলিসি ফলো করে অনেক সে কালাম ভাবির দরজার সামনে এসে ভাবির নাম্বারের কল দেয়। এ যেন যুদ্ধ ঘোষণার একটি ইঙ্গিত। কালাম 1 পা 2 পা 3 পা করে এগিয়ে আসে ভাবির জান্নাতের কাছে। জান্নাত কালামকে ঘরে ঢুকিয়ে দরজা অফ করে দেয়। এরপর কালাম জান্নাতের চোখের দিকে তাকায় আর হেঁটে হেঁটে চলতে থাকে যুদ্ধের ময়দানে। বিছানার ওপর কালাম ভাবিকে চিটকে ফেলে দেয়, তারপর তার উদ্দেশ্য সাধন করে। ব্রেকিং নিউজ, গতকাল রাতে গ্রামের বাসিন্দা কালাম হোসেন ওরফে আবুল হাসেবের ছেলে এবং প্রবাসী আজিজুল সাহেবের স্ত্রী জান্নাত বেগমের লাশ পাওয়া যায় কালো নদীর কিনারায়। রিপোর্ট অনুযায়ী লাশের গায়ে কোনো রকম কাটাছেঁড়া বা আঘাতের চিহ্ন নেই। কোনো বিষাক্ত মেডিসিন দিয়েও তাদের খুন করা হয়নি। কিন্তু এটা কি আসলেই খুন নাকি অন্য কিছু, তা কেউই আঁচ করতে পারেনি। আরও আপডেট জানতে চোখ রাখুন সময় টিভিতে। নিউজটা বসে বসে দেখল রিয়াজ। আরিয়ান, শহীদুল, মাহি এবং সুমাইয়াও ভয়ে সভায় বসে থাকলেও আরিয়ান দাঁড়িয়ে আছে। আর অমনি সে লাফিয়ে ওঠে, ব্যাগটা হাতে নিয়েই বলল, আমি আজই গ্রাম ছেড়ে পালাচ্ছি, এখানে আমরা মরতে আসিনি। আরিয়ানের কথা শুনে রিয়াজ পিছনে তাকিয়ে বলল, অদ্ভুত কথা বলছিস, এত বছর পর দাদুর বাসায় বেড়াতে এলাম, আরও 10-15 দিন না থাকলে দাদু রাগ করবে না? রিয়াজের কথার জবাবে আবার আরিয়ান বলল, আর কতদিন থাকবো, অলরেডি তো 5 দিন হয়েই গেছে। তাছাড়া এই গ্রামে ভূত থাকে, এটা দাদুর মুখে প্রায় শুনতাম। আজ দেখলি তো ভূত কিভাবে দুজনকে হত্যা করলো। ওটা ভূত ছিল নাকি জিন ছিল তুই জানিস? ঠাট্টা করিস না রিয়াজ, 2টা লাশ, তাও আবার তাদের গায়ে আঘাত বা কাটাছেঁড়া নেই। সবচেয়ে বড় কথা, ওরা নদীর কিনারায়, ভূতেরা নদীতেই বেশি থাকে। না না, এটা ক্লিয়ার গ্রামে ভূত আছে, তোরা থাক। আর না, আমি তো আজকেই শহরে ফিরবো। দাদু কিন্তু কষ্ট পাবে আরিয়ান। তখনই মাহি বলল, একটা কাজ করলে কি হয়, চল না আমরা সবাই ওই নদীর কিনারায় যাই, ক্যামেরা ফিটিং করে আসবো, আর রাতে ভিডিও ফুটেজে ভূতকে ক্যামেরা বন্দি করব। মাহির কথা শুনে আরিয়ান ভেংসি দিয়ে বলল, ভূতকে ক্যামেরায় বন্দি করব বলতেই সোজা, কাজে না। তোরা যা, আমি চলে যাব, ফাইনাল। ঠিক তখনই টিভিতে আবারও নিউজ শুরু হলো। পুরান লালবাগ কেল্লার পশ্চিমে 4টি মরদেহ উদ্ধার করা হয়। রিপোর্ট অনুযায়ী তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, আর নেই কাটাছেঁড়া। এটাকে হত্যা বলা যায় না, তবে এটাকে কি বলতে হবে তা ভেবে পাচ্ছেন না কেউই। আরও আপডেট জানতে সময় টিভির সাথেই থাকুন। নিউজটা শুনেই আরিয়ানের দিকে তাকিয়ে রইল সবাই। আরিয়ান হাত থেকে ব্যাগটা ফেলে স্থির হয়ে যায়, আবার হুট করে রিয়াজের হাত থেকে রিমোট কেনে নেয়। এরপর বলল, সময় টিভি আজ আমার সময়টাই খারাপ করে দিচ্ছে। এই বলেই চ্যানেল পাল্টে দেয়। তখনই অন্য চ্যানেলে আর একটা নিউজ, গ্রামের ব্রিজের নিচে 2টা লাশ উদ্ধার করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে
মরদেহর গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর নেই কোনো কাটাছেঁড়া। আপডেট জানতে চোখ রাখুন আর টিভিতে। এইবার যেন রিয়াজ, আরিয়ান, মাহি, সুমাইয়া আর শহীদুল পাঁচজনই অবাক হয়। একই রকম খুন দেশের বিভিন্ন অঞ্চলে কিভাবে হতে পারে? আরিয়ান অবাক দৃষ্টিতে চ্যানেলে আবার বদলে দেয়। প্রত্যেক চ্যানেলেই শুধু লাশ দেখা যাচ্ছে, আর সব কটার মৃত্যু একই রকম, অর্থাৎ কোনো আঘাত এবং কাটাছেঁড়া নেই। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয় এই টপিক। কেউ লিখছে এটা কোনো ভাইরাস, কেউ কেউ তো হ্যাশট্যাগ লাগিয়ে আপলোড করছে গজব পড়েছে গজব, দুনিয়ার অনৈতিক কাজের গজব পড়েছে মানুষের ওপর। এইভাবে নেট দুনিয়া কাঁপাচ্ছে এই টপিক। টিভিতে হুটহাটে সব লাশের খবর, সবার যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে। আসলটা হচ্ছে কি? এদিকে আরিয়ান, শহীদুল, মাহি, সুমাইয়া আর রিয়াজ বিষয়টা নিয়ে আলাপ করতে বসে। তারা ব্যাপারটা নিয়ে ঘাটার প্ল্যান করে। প্যারানর্মাল নিয়ে কাজ তারা অনেক আগে থেকেই করে এসছে। তাদের ধারণা এটা কোনো অশরীরই হবে, সেই এসব তাণ্ডব চালাচ্ছে। আর তখনই আরিয়ানের নাম্বারে তার মায়ের কল আসে। আরিয়ান কল রিসিভ করতেই তার মা উপাস থেকে কান্না করতে করতে বলে, বাবা আরিয়ান, তোর সর্বনাশ হয়ে গেছে বাবা, তোর ভাই মারা গেছে, তোর ভাইয়ের লাশ পাওয়া গেছে, তার খুনটাও সেম, গায়ে কোনো আঘাত নেই আর নেই কোনো কাঁটাছেঁড়া। মুহূর্তের মধ্যেই আরিয়ানের হাত থেকে ফোনটা পড়ে যায়। আরিয়ানের চোখের কোণায় জলপাত উত্তোলন হতে থাকে। আরিয়ানের ভেঙে পড়া দেখে বাকিরাও ভেঙে পড়ে। আরিয়ান এবার কড়া গলায় সবার উদ্দেশ্যে বলল, আমি এই খুনিকে বের করতে চাই। কিন্তু কথাটা বলার পরই আরিয়ান কান্না শুরু করে। তার বড় ভাইয়ের মৃত্যু কিভাবে হয়ে গেল এটা সে মানতেই পারে না। সবাই আরিয়ানের কান্না থামাতে চেষ্টা চালাচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসে। দ্য ডেড বুক বইটা আরিয়ানের হাতে। মনোযোগ দিয়ে সে খোঁজার চেষ্টা চালাচ্ছে এই খুনের রহস্য। মাহি বইটা পড়ে যাচ্ছে আর রিয়াজ অন্য বইটা নিয়ে আছে। এই খুন সম্বন্ধে বইয়ের কোথাও কিছু পাওয়া যেতে পারে। তাদের প্যারানর্মাল সম্বন্ধে কাজ শিখেছিল ডক্টর এলিসেন। লোকটার নাম যেমন অদ্ভুত, তার কাজগুলোও তেমন। এলিসেন পূর্ব অনেক বিপদের ইঙ্গিত বইয়ে লিখে রাখতেন এবং সব ঘটনার ব্যাখ্যাও সে করত। এই অবধি সে 700-র বেশি বই লিখেছে। আরিয়ান এই কাজে কখনোই সায় দেয়নি। বন্ধুদের সাথে শুধু সময় দিত। আজ নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে সেও এলিসেনের দেওয়া বই পড়তে থাকে। রাত 2টো পার হয়ে গেছে। টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে সবাই। কিন্তু ছোট্ট একটা লাইটের নিম আলোয় আরিয়ান বই পড়ে যাচ্ছে। এরকম জেদ আরিয়ান কখনো ধরেনি। নিজের মাকেও বলেছে সে ভাইয়ের খুনের বদলা নেওয়া ছাড়া বাড়িতে যাবে না। বই পড়তে পড়তে রাত গভীর হয়ে যায়। প্রায় 3:30 বেজে যায়। রিয়াজ টেবিল থেকে মাথা তুলে আরিয়ানকে বলল, আরে এত পাগল হলে চলবে? সকালে পড়। এভাবে করলে তো তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। দেখ তোর দেখায় সবাই টেবিলে কিভাবে শুয়ে পড়েছে। রিয়াজ যেন কথাগুলো কোনো মৃত ব্যক্তিকে বলছে। আরিয়ানের কানে মাছিও নড়েনি। রিয়াজ সবাইকে ডাকতে শুরু করে। ঘুমের তালে জেগে যায় সবাই। রিয়াজ চোখ কচলাতে কচলাতে বলে, রাত অনেক হয়েছে, আয় সবাই শুয়ে পড়ি। সবাই যে যার রুমে চলে যায়। কিন্তু আরিয়ান বইয়ের পাতা উল্টিয়ে যাচ্ছে। এই অবধি এলিসেনের দেওয়া 78টা বই সে শেষ করেও ফেলেছে। সকাল 9টা। মাহি গড়াগড়ি করে শোয়া থেকে ওঠে। দেখে ওর শরীরে অনেক ব্যথা। রাতে টেবিলে বসে ঘুমিয়ে যাওয়ায় কোমরেও ব্যথা অনুভব করে। সুমাইয়ারও সেম অবস্থা। ওরা দুজনে উঠে রিয়াজদের রুমে আসে। রিয়াজ আর শহীদুল রুমে শুয়ে আছে। আরিয়ান নেই। মাহি দৌড়ে এসে দুজনকেই ডাক দেয়। ওরা মাহির ডাকে লাফিয়ে ওঠে। মাহি চিৎকার দিয়ে বলল, আরিয়ান কোথায়? রিয়াজ সহ সবাই লাফিয়ে উঠে দৌড়ে যায় পড়ার টেবিলের রুমে। গিয়ে দেখে নিচে কয়েক শত বই পড়ে আছে। আরিয়ান আর একটা বই অলরেডি পড়া শুরু করেছে। রিয়াজ বিরক্ত হয়ে ওর কাছে গিয়ে বলল, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? এভাবে তো মরে যাবি। এক রাতে এত বই কিভাবে পড়লি? আর নিজের শরীরটাও তো দেখ, ভালো থাকবে না তো। আরিয়ান কোনো জবাবই দিচ্ছে না। সে যেন ডুবে গেছে বইয়ের পাতায়। তার এই খুনের রহস্যের ব্যাখ্যা বের করা লাগবেই। তখনই আরিয়ানের নাম্বারে আর একটা কল আসে। আরিয়ান ফোনের দিকে তাকাচ্ছেই না। শহীদুল ফোন লাউডস্পিকারে দেয়। ওপাশ থেকে আরিয়ানের বাবা কান্না করে বলে যাচ্ছে, গতকাল রাতে তোর মা মরে গেছে আরিয়ান। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, আর কাটাছেঁড়াও নেই। লাশ পাওয়া গেছে রাস্তার পাশে। আরিয়ান কথাটা শুনেই হাত থেকে এইবার বইটা টেবিলে রেখে দেয়। সবাই আরিয়ানের দিকে তাকিয়ে আছে। আরিয়ান হঠাৎ বইটা দেওয়ালে ছুঁড়ে মেরে জোরে জোরে চিৎকার দিতে লাগলো। রিয়াজ ধরতেই যাবে, তখনই আরিয়ান বসা থেকে উঠে চেয়ারটা ধরে। এরপর সজোরে জানালায় নিক্ষেপ করে। জানালার কাঁচ ভেঙে চুরচুর হয়ে যায়। আরিয়ান যেন পাগল হয়ে গেছে।
আরিয়ানের পাগলামি দেখে সবাই তাকে থামানোর চেষ্টা করে যাচ্ছে। এদিকে মাহির ফোনেও আর একটা কল এসছে। সেখানে মাহির বোনের মৃত্যু সংবাদ দেয় মাহির মা। আর মাহির বোন মোহনার মৃত্যুও সেম। গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, আর নেই কোনো কাটাছেঁড়া। মাহির সংবাদে এখন আরিয়ানও চুপ হয়ে গেছে। সবাই মাহির দিকে তাকিয়ে আছে। আর শুরু হয়ে গেছে মাহির কান্না। সুমাইয়া আর শহীদুল এসে মাহিকে সান্ত্বনা দিচ্ছে। আরিয়ান টেবিলের এক কোণায় বসে আছে। রিয়াজ জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। সবকিছু মুহূর্তের মধ্যেই নীরব হয়ে গেল। হুটহাট করে এমন ঘটনা যেন পুরো দেশকে আতঙ্কিত করে তুলেছে। নেই কারোর কোনো রহস্য উন্মোচন করার পথ। চারিদিকে শুধু মৃত্যুর সংবাদ ছড়িয়ে ছিটিয়ে। মৃত্যু, মৃত্যু, মৃত্যু শব্দটা শুনতে শুনতে ভালো মানুষগুলো নিজেদের মৃত ভাবতে শুরু করে দেয়। কারণ সবাই ভেবেই নিচ্ছে যে তারাও হুট করে খুন হয়ে যাবে, আর তাদের দেহে থাকবে না কোনো আঘাতের চিহ্ন এবং নেই কোনো কাটাছেঁড়া। সবার মাঝে হুট করে আরিয়ান বলে ওঠে, গত রাতে বই পড়তে পড়তে আমার চোখে একটা জিনিস আটকে যায়। আরিয়ানের কথা শুনে সবাই আরিয়ানের দিকে তাকায়। এদিকে আরিয়ান হাতের আঙুল ওপরে তুলে কি যেন ভেবে যাচ্ছে। মাহি, সুমাইয়া, শহীদুল এবং রিয়াজ চারজনই আরিয়ানের চারপাশে ঘিরে দাঁড়ায়। কিছুক্ষণ পর আরিয়ান বলে, কোন বইতে যেন লেখা ছিল একটা লাঠির এমন এক শক্তি আছে যা দিয়ে কয়েক সেকেন্ডে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়, এবং এই লাঠির মাঝেই একটা অশরীরী জীবন আটকে থাকবে, যে অশরীরী অনেক ভয়ঙ্কর হবে। আরিয়ানের কথা শুনে সবাই ওর দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তারা কিছুই বোঝেনি। রিয়াজ বলল, মানে আমরা বুঝিনি, ক্লিয়ার করে বল। এই খুনগুলো কিন্তু এক জায়গায় হচ্ছে না, একটু ভেবে দেখ। পুরো দেশ জুড়েই এই খুনগুলো হচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে ওই বইয়ের মধ্যেই লুকিয়ে আছে সব। আমার খুব বেশি মনে হচ্ছে লাঠি আর অশরীর ঘটনার সাথে এই খুনগুলো সংমিশ্রণ। এমনও তো হতে পারে অশরীরটা অনেক বড় দল, সে তার দল দিয়ে পুরো দেশে তাণ্ডব চালাচ্ছে। হ্যাঁ রিয়াজ, সেটাও হতে পারে, কিন্তু আমার মন বারবার বলছে এই লাঠি আর অশরীরের সাথে বর্তমান ঘটনার মিল আছে। আচ্ছা, একটা কাজ করলে কি হয়, আমরা সবাই মিলে বইটা আবার খুঁজে বের করি। ওই বইতে হয়তো এমন কিছু লেখা আছে যার মাধ্যমে আমরা কোনো সূত্রপাত বের করতে পারবো। ওকে, বইয়ের নামটা কি? সিট, আমার মনে নেই। সারা রাত একটার পর একটা বই পড়েই গেছি। বইয়ের নাম কিভাবে মুখস্থ রাখি? এখানেই আছে কোথাও। সবাই একটা একটা করে বই পড়তে শুরু করি, যেগুলো নিচে পড়ে আছে আর কি। কিছুক্ষণের মধ্যেই তো পেয়ে যাব। আরিয়ানের কথা মতো সবাই নিচ থেকে একটা করে বই হাতে নেয়। পাঁচজন পাঁচটা বই নিয়ে পড়তে শুরু করে। বের করার চেষ্টা চালায় আরিয়ানের মুখ থেকে শোনা বইটা। এদিকে একটার পর একটা বই সবাই পড়ে যাচ্ছে। মাহি আবার মাঝখানে বিরতি নিয়ে সবার জন্য খাবার প্রস্তুত করে। এভাবে প্রায় দুপুর শেষে বিকেল ঘনিয়েছে, কিন্তু অমন লেখা কোনো বই কেউ পায়নি। বাকিগুলো পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেছে। আরিয়ান সহ বাকিরা এখন আরও পাগল হয়ে যাচ্ছে। রিয়াজ আরিয়ানকে বলল, তোর ঘটনার সাথে মিল রেখে তো কেউই কোনো বই পেল না। সেটা তো আমিও ভাবছি। এখন তো মনে হচ্ছে এখন আরও রহস্য আছে, নয়তো বইটা এভাবে গায়েব হয়ে গেল কেন? এখানেই তো থাকার কথা। রহস্য আছেই, আমি কিছুটা বুঝতে পারছি। আমাদেরকেও বল। হতে পারে তুই পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলি আর স্বপ্নে ওই লাঠি এবং অশরীরীকে দেখেছিস। আরে না, আমি শিওর আমি ওটা কোনো বইয়েই পড়েছি, আর কাল রাতেই পড়েছি। ওই তো, বই পড়তে পড়তে স্বপ্নেও বই পড়েছিস। একটা সাধারণ মানুষের মধ্যে হয়েই থাকে। যখন আমাদের চোখ ভর্তি ঘুম থাকে এবং আমরা জেগে থাকার চেষ্টা করি, তখন আমাদের মস্তিষ্কে চাপ বেড়ে যায়, আর এতে হ্যালুসিনেশন হতে পারে। হ্যালুসিনেশন? কিন্তু আমার তো ঘুম পাচ্ছিল না। তার মানে মস্তিষ্কে চাপ যায়নি, তো আমার কেন হ্যালুসিনেশন হবে? হ্যালুসিনেশন হলো একটি প্যাথোলজিক্যাল কন্ডিশন। এটি একটি স্বাভাবিক অনুভূতি, মাত্রাধিক চিন্তা আর ঘুমের ঝোঁক। হ্যালুসিনেশন না হওয়ার কোনো কারণ নেই, হতে পারে। কিন্তু এটাও তো প্রশ্ন আসে, আমি সেই লাঠি আর অশরীরীকে কেন দেখলাম? নিশ্চয়ই এটা কোনো ক্লু। হ্যালুসিনেশন হলেও এটাই বাস্তব ঘটনার সাথে মিল খাচ্ছে। এখন কি চিন্তা করলি? কেন আমার এই হ্যালুসিনেশন হচ্ছে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি চাই এই লাঠির সন্ধানে নামতে। বারবার মনে হচ্ছে কোনো না কোনো ক্লু পাবোই আমরা। ঠিক আছে, তোর যা ইচ্ছে। হতে পারে এতে আমরা সে অশরীরীকেও ধরতে পারবো। আপাতত হাতে তো অন্য কোনো ক্লু নেই, যা আছে তা নিয়েই নেমে যাই মাঠে। ধন্যবাদ রিয়াজ, তবে আমি সেই অশরীরীকে পেলে এমন শাস্তি দিতে চাই সে কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, চল তাহলে, দাদুর আত্মা যাতে শান্তি পায় তা তো করতেই হবে।
এই বলে রিয়াজ, আরিয়ান, শহীদুল, মাহি এবং সুমাইয়া রওনা হয়। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তাদের দাদুর মৃতস্থানটি বেশি দূরে নেই। গ্রাম হলেও রাস্তার পাশে সৌরবিদ্যুৎ স্ট্রিম লাইট লাগানো। গ্রামেও আজকাল উন্নত হয়েছে, কিন্তু দাদুটা আসলেই কার? এবং দাদু তো অনেক আগেই মারা গেছে। তবে কেন দাদুর শান্তির জন্য তারা এখানে থাকছে? চলুন, রিয়াজরা যেতে যেতে আমি আপনাদের দাদুর কাহিনীটা বুঝিয়ে দিচ্ছি। রিয়াজ হচ্ছে এতিম, যার এই দুনিয়াতে কেউ নেই। এতিমখানায় বড় সে। যখন তার 12 বছর হয়েছে, তখন এতিমখানায় একটি বৃদ্ধ লোক এসে রিয়াজকে কিনে নেয়। এবং তিনি রিয়াজকেই কেন কিনল, তার পিছনেও ছিল একটা রহস্য। সেটা না হয় সামনেই জানতে পারবেন। রিয়াজকে বাড়িতে আনার পর বৃদ্ধ লোকটা রিয়াজকে বলেছে তার পরিবারে কেউ নেই, তিনি সম্পূর্ণ এতিম। তিনি চাই রিয়াজকে তার নাতি বানিয়ে বড় করতে, যাতে ওনার মৃত্যুর পর এই সম্পদগুলো কোনো সরকারি কর্মকর্তার হাতে দখল না হয়। এরপর থেকেই রিয়াজ পেয়ে যায় একটা ঠিকানা। সব সম্পত্তি দাদু রিয়াজের নামে করে দেয়। রিয়াজ বড় হতে থাকে এই গ্রামে। স্কুল শেষ করে যখন রিয়াজ শহরে পড়াশোনা করতে যাচ্ছিল, তখন তার দাদু সারা রাত কান্না করেছে। রিয়াজকে এক নজর না দেখলে যেন ওনার ঘুমই ধরে না। তাই রিয়াজকে পাঠানোর আগে ডক্টর এলিসেনকে ডাক দেয়। ডক্টর এলিসেন রিয়াজের দাদুর খুব কাছের বন্ধু, আর এলিসেন প্যারানর্মালের পিছনে তার সারাটা জীবন সঁপে দিয়েছেন। ডক্টর এলিসেন এমন এক ম্যাজিক জানে, যার দ্বারা সে দূরের মানুষের সাথে সরাসরি কথা বলতে পারে। আর এটার জন্য তিনি একটা ফুল ব্যবহার করেন, যে এই ফুলের ঘ্রাণ নিতে যার চেহারা কল্পনা করা হবে তার সামনে চলে যেতে পারবে। তবে দেহ দেখা গেলেও থাকবে বাতাসের মতন, অর্থাৎ স্পর্শ করা যাবে না, কিন্তু ছবি দেখা যাবে। এখানে আবার আর একটা কথা, যে দেখতে চায় বা যার সামনে যাবে তার কাছেও ওই ফুলটা থাকতে হবে। তাই এলিসেন রিয়াজকে একটা এবং তার দাদাকে একটা ফুল দেয়, যার দ্বারা রিয়াজ শহরে পড়াশোনা করলেও তার দাদু তাকে যখন মন চাইবে দেখতে পারবে। যদিও সেই সময় ভিডিও কলের সিস্টেম ছিল না, আর না ছিল স্মার্টফোন। রিয়াজ যাওয়ার পর প্রতিদিন তার দাদুর সাথে এই ফুলের দ্বারাই কথা বলতো। এর মাঝেই কলেজে রিয়াজের সাথে পরিচয় হয় আরিয়ান, মাহি, শহীদুল এবং সুমাইয়া। ওরা বিশ্বাসই করতে পারেনি একটা ফুলের ঘ্রাণ নিয়ে অন্য জায়গার মানুষের সামনে যাওয়া যায়। রিয়াজ সবাইকেই এই ফুল দিয়ে তার দাদুর সাথে কথা বলায়। এরপর ওরা রিয়াজের প্রতি আরও আকর্ষিত হয়ে যায়। এইভাবেই চলতে লাগলো দিন। সবাই রিয়াজের দাদুকে ওর নিজেদের দাদুর মতোই দেখে যাচ্ছিল। দাদু হয়ে যায় 5 জন নাতি। ওরা একদিন বায়না ধরে প্যারানর্মাল নিয়ে পড়তে। এরপর তার দাদু এলিসেনের সাথে সবার পরিচয় করে দেয়। এরপর থেকে এলিসেন তাদের প্যারানর্মাল বিষয়ে অনেক কিছু শেখাতে থাকে। কয়েকদিন পর পর ওরা গ্রামে আসে এবং তার দাদুর সাথে 10-15 দিন সময় কাটিয়ে যায়। কিন্তু বেশি দিন যায়নি। একদিন রিয়াজ ফুলের ঘ্রাণ নিয়ে যখনই তার দাদুর সাথে কথা বলতে চায়, তখনই ফুল থেকে পোড়া গন্ধ বের হতে থাকে। রিয়াজ সহ সবাই পাগল হয়। সেদিন গ্রামে আসে এবং এসে দেখে রিয়াজের দাদু বিছানায় শুয়ে আছে। রিয়াজ দৌড়ে তার দাদুর কাছে যায়। তার দাদু কান্না করে করে বলছে তার শরীরের শক্তি শেষ। তিনি বিছানা থেকে উঠে ফুলটা নিতে পারেনি, তাই দেখা করতে পারে না অদৃশ্য হয়ে। 5 জনই প্রচুর কষ্ট পেতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। কিন্তু 4 দিনের মাথায় হুট করে একদিন রিয়াজের চিৎকারে সবাই ঘুম থেকে লাফিয়ে ওঠে। দৌড়ে সবাই যায় দাদুর রুমে। চিৎকারটা দাদুর রুম থেকেই আসে। সবাই গিয়ে দেখে রিয়াজ তার দাদুর পাশে বসে। দাদু, প্লিজ ওঠো, প্লিজ দাদু ওঠো, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো দাদু? আমি তোমাকে অনেক ভালোবাসি দাদু, আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না, বলে চিৎকার মেরে কান্না শুরু করে। সবাই ততক্ষণে বুঝে গেছে দাদু মরে গেছে। সাথে সাথে বাকিরাও কান্না শুরু করে দেয়। পরদিন সকালে যখন তার দাদুর শেষ কাজ হচ্ছিল, তখন আরিয়ান খেয়াল করে এলিসেন আসেনি। ওরা কাজ শেষ করে যখন এলিসেনের বাসায় যায়, তখন দেখতে পায় এলিসেন বাড়িতে নেই। তবে টেবিলে একটা চশমা রাখা আছে, যেটার সম্বন্ধে এলিসেন তাদের আগেও বলেছিল। তিনি বলেছিলেন গোল্ডেন কালারের একটা চশমা যেদিন তারা পাবে, তখন যেন চশমাটা এক আছাড় মেরে ভেঙে ফেলে। এখন হঠাৎ তাদের মাথায় সেই কথাটা চলে আসলো। রিয়াজ গিয়ে চশমাটা হাতে নেয় এবং সজোরে আছাড় মেরে দেয়। তখন এই রুমের মধ্যে একটা গায়েবী আওয়াজ শুনতে পায় তারা, যেটা সম্পূর্ণ এলিসেনের কণ্ঠ। সেখানে বলা হচ্ছিল, আমার ঘরের পিছনে মাটির নিচে আছে অনেক বই, যেগুলো আমি আমার সকল অভিজ্ঞতার ব্যাখ্যা লিখে রেখেছি। তোমরা মাটি খুঁড়লেই একটা বড় বাক্স পাবে। সেই বক্স থেকে বইগুলো বের করে তোমাদের দাদুর বাসায় নিয়ে যাও। ভবিষ্যতে ঘটে যাওয়া বিপদের ইঙ্গিতও আমার বইয়ে লেখা আছে। তবে বইগুলো তোমাদের দাদুর বাসাতেই রাখো, অন্য কোথাও নিয়ে যেও না। আর আমিও আর বেঁচে নেই। তোমার দাদুর ওপরে আমার বেঁচে থাকা নির্ভর ছিল।
তোমাদের দাদুর সাথে আমিও উপরে চলে গেছি, আমাকে আর পাবে না তোমরা। তবে শেষ একটা কথা, তোমাদের দাদুর ইচ্ছে ছিল প্রতি বছর একবার এসে দাদুর বাসায় থেকে যেতে। ঠিক এখন এসে যেভাবে 10-15 দিন কাটিয়ে যাও সেইভাবে, নয়তো তোমাদের দাদুর আত্মা কষ্ট পাবে। এটার পর আওয়াজটা বন্ধ হয়ে যায়। দাদু এবং এলিসেন দুজনকে হারিয়ে ওরা অনেকটাই হতাশ হয়। সবাই এলিসেনের কথা মতো বইগুলো বের করে দাদুর বাসাতেই রাখে, আর বইয়ের ওপরেই প্যারানর্মাল বিষয়ে শিখতে থাকে। রিয়াজরা তার দাদুর স্থানে চলে এসেছে। ওরা দাদুর কাছে এসে কাজ ছেড়ে নেয়। কাজ শেষ করে যখনই ফিরতে যাবে, ঠিক তখনই সবাই খেয়াল করে সেই স্থান থেকে কারো চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। এদিকে সবাই ভয় পেয়ে পিছনে তাকায়, আর যা দেখে তা সত্যিই অকল্পনীয় ছিল। ওরা দেখে সেই স্থান থেকে একটা দাদুর বন্ধু এলিসেনের মতন একটা মানুষে তাদের দিকে ছুটে আসতে চাইছে। মানুষটার দেহ পুরো কালো ধোঁয়াশার মতন। এই ধোঁয়াযুক্ত এলিসেন ছুটে আসতে চাইলেও কেউ এলিসেনের পা ধরে রেখেছে, যেন এলিসেন আসতে চাইলেও আসতে পারছে না। সবাই বেশ আতঙ্ক হয়ে ওঠে। এলিসেনের চিৎকার যেন চিলের মতন ভয়ঙ্করভাবে সে ডেকে যাচ্ছে। রিয়াজ, আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়ার চোখ বড় হয়ে যায় নিমেষেই। কিন্তু হুট করেই এলিসেনের ধোঁয়াযুক্ত দেহটা কেউ টেনে ঢুকিয়ে ফেলে। নিমেষে আবার সব ঠান্ডা হয়ে যায়। এদিকে রিয়াজ, আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া কিছুই বুঝতে পারল না হঠাৎ এমন হলো কেন। নীরবতার মাঝে আরিয়ান বলে ওঠে, আমার মনে কেন যেন মনে হলো এলিসেন আমাদের কিছু একটা ইঙ্গিত দিয়ে গেল, কিন্তু কিসের সেটাই তো ভাবছি। এলিসেন ইঙ্গিত দিতে এসছে, কিন্তু কেউ তাকে আটকাচ্ছে। কে আটকাচ্ছে আর কিসের ইঙ্গিত দিচ্ছে, তাও আমাদেরকেই কেন দিচ্ছে? বিশাল একটা প্রশ্ন দাঁড় করাচ্ছে। সব কারণের পিছনে একটাই ব্যাপার, সেটি হচ্ছে বর্তমানের চলমান খুন। যাই হোক, বাসায় গিয়ে এই ব্যাপারে আলোচনা করা যাবে। চল সবাই। রিয়াজ, আরিয়ান, শহীদুল, মাহি এবং সুমাইয়া রওনা দেয় আবারও বাসায়। টিভির সামনে বসে আছে রিয়াজ, আরিয়ান এবং শহীদুল। সুমাইয়া আর মাহি খাবারের ব্যবস্থা করে যাচ্ছে। টিভিতে একটার পর একটা খুনের নিউজ। সব খুন একই রকম, একই নিয়মে মৃত্যু হচ্ছে অহরহ, কিন্তু লজিক কারোর মাথায় ঢুকছে না। কাটা ছেঁড়া ছাড়া, কোনো রোগ ছাড়া, বডিতে আঘাতের চিহ্ন বা মেডিসিন ছাড়া মানুষগুলো কেন মরছে? সময় টিভির নিউজে দেখাচ্ছে এই দুদিনে প্রায় 5 কোটির ওপরে মানুষের মৃত্যু হয়েছে। আরিয়ান তার মায়ের জন্য কান্না করেই যাচ্ছিল, আর মাহিও অনেক মনমরা। খাবারের পর রিয়াজ, আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়ার বাড়ির উঠোনে বসে আলাপ করছিল। রিয়াজ বসা থেকে উঠে বলল, আমার অনেক ঘুম পাচ্ছে, তোরা রহস্য বের করার চেষ্টা কর, আমি গেলাম। হুট করে রিয়াজের এমন আচরণ কারোর কাছেই সুবিধের ঠেকল না। রিয়াজ তো সবসময় কাজের মাঝে অনেক মন দেয়, মিশন সাকসেস হওয়া ছাড়া কখনোই ঘুমের নাম মুখে নেয় না। সবাই রিয়াজের দিকে তাকিয়ে রইল। রিয়াজ দরজা দিয়ে বাসায় ঢোকার আগে পিছন দিকে তাকিয়ে বলল, বাড়ির পেছনে একটু যা, ওখানে পশ্চিমে যে আম গাছ আছে ওটার নিচে মাটি খুঁড়লে কিছু পেতে পারিস। এটা বলেই রিয়াজ দরজা অফ করে দেয়। এদিকে আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া কিছুই বুঝতে পারল না। ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, এরপর এক দৌড় দেয় সেদিকে। ওরা পৌঁছেই পশ্চিম পাশের আম গাছটা খুঁজে বের করে। এরপর আরিয়ান একটা গাছের খুঁটি গিয়ে মাটি খুঁড়তে লাগলো। মাটিতে খুঁটির আঘাত করার সাথে সাথেই খুঁটিটা অনায়াসে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা গর্ত আছে, যা কয়েকদিনের মধ্যেই করা হয়েছে। আরিয়ান খানিকটা গর্ত করতেই একটা বক্স পায়। বক্সটা টেনে বের করে ওপরে তুলে নেয়। শাহিদুল বক্সটা খুলতেই দেখে ভিতরে একটা বই। রাত, তার উপর চারপাশে চাঁদের আলো ছাড়া কিচ্ছু নেই। তার বই দেখা গেলেও নাম দেখা যাচ্ছে না। মাহি নিজের ফোনের লাইট অন করে তখনই, আর দেখে বইয়ে লেখা আছে মুখোশের আড়ালে। এরা সবাই বেশ অবাক হয়। আরিয়ান বইটা বের করতেই খেয়াল করে বইয়ের ওপরে ছোট করে এলিসেনের নাম লেখা, অর্থাৎ এটা এলিসেনের আর একটা বই, যা তারা আগে দেখেনি। সবাই মিলে সেখানেই বইটা পড়তে শুরু করে। বইয়ের প্রথমেই লেখা আছে, মুখোশের আড়ালে কেউ একজন ঘুরে বেড়াবে। তারা থাকবে 5 জন বন্ধু। এই 5 বন্ধুর মধ্যে একজন হবে অশরীরী শক্তির মালিক, যার মধ্যে থাকবে এক মায়াবী জাদু। সে মানুষের চোখের দিকে তাকিয়েই দেহের ভিতরে সমস্ত শক্তি কেড়ে নিতে পারবে, আর অপর ব্যক্তির শক্তি কেড়ে নিতেই ভিকটিম মারা যাবে, যার গায়ে থাকবে না কোনো কাঁটাছেঁড়া আর না থাকবে কোনো আঘাতের চিহ্ন। প্রথম পাতার এই অংশটুকু পড়ে সবাই বুঝে যায় এটা আর কেউ নয়, সব খুন রিয়াজ করে বেড়াচ্ছে। আরিয়ান আর মাহি রাগান্বিত হয়ে যায়। রিয়াজ কিভাবে তাদের পরিবারের মানুষকে মেরেছে,
এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলো রিয়াজ? ভেবেই চোখ লাল করে ফেলে আরিয়ান। এরপর আরিয়ান দ্বিতীয় পাতা উল্টিয়েই দেখে অশরীরীকে শেষ করার সূত্র, যেখানে লেখা ছিল, এই অশরীরী দুনিয়াতে একজন বৃদ্ধ আপন ব্যক্তি আছে, যার ব্যবহৃত লাঠির মাঝে লুকিয়ে আছে অনেক শক্তি। এই লাঠির দ্বারাই অশরীরী যে কোনো জায়গায় 1 সেকেন্ডে চলে যেতে পারে। আর এমন এক সময় আসবে যখন সে পুরো দেশে হত্যাকাণ্ড চালাবে, কেড়ে নেবে অনেকের প্রাণ, এমনকি নিজের বন্ধুদের পরিবারকেও। যদি সেই লাঠিটা ভেঙে ফেলা হয় তবে অশরীরীটা মুহূর্তেই মৃত্যুবরণ করবে। ব্যাস, আরিয়ান সাথে সাথে বইটা বন্ধ করে দেয়। শুধু আরিয়ান নয়, সবাই একে একে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আরও একটা খুন করার আগে তারা রিয়াজকে শেষ করে দেবে। রিয়াজ যে অশরীরী তার তো আর বাঁচার অধিকার নেই। মুখোশের আড়ালে অনেক করেছে খুন, অবশেষে তার রূপ বেরিয়েই এলো। আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া দৌড়ে চলে আসে বাসায়। এসে দেখে রিয়াজ নেই। আরিয়ান আবার দৌড় দেয় দাদুর রুমে, আর দেখে দাদুর বিছানার ঠিক সামনেই লাঠিটা দাঁড়িয়ে আছে, যেন জীবন্ত হয়ে আছে লাঠিটা। টেবিলে বইটা রেখে আরিয়ান লাঠিটার ওপর জাদু চালাতে থাকে, যাতে লাঠিটা আরিয়ানের কন্ট্রোলে চলে আসে। এদিকে মাহি, শাহিদুলও জাদু প্রয়োগ করতে লাগলো। কিছুক্ষণ পর লাঠিটা আরিয়ানের সামনে এসে পড়ে। আরিয়ান চোখ বন্ধ করে লাঠিটা ধরে আর সবাইকে ডাক দিয়ে বলে, সবাই আমার সাথে চলো। এই বলেই আরিয়ান মন্ত্র পড়তে থাকে। এদিকে সবাই আরিয়ানের কাছে এসে দাঁড়ায়। তখনই সবাই সেখান থেকে গায়েব হয়ে যায়। চোখ খুলতেই ওরা নিজেদের আবিষ্কার করে পুরানো একটি গলিতে, যার দুই পাশে কয়েকটা লাইট নিমনিম করে জ্বলছে। আর সামনে দাঁড়িয়ে আছে রিয়াজ, কিন্তু রিয়াজের পায়ের কাছে একটা মানুষ শুয়ে আছে। আরিয়ান কিছু বলার আগেই রিয়াজ মুচকি একটা হাসি দিয়ে পড়ে থাকা মানুষটার দিকে তাকায়। এরপর ঘটতে থাকে একটা ভয়ানক ঘটনা, যা নিজের চোখে দেখেছে আরিয়ান, শাহিদুল, মাহি এবং সুমাইয়া। রিয়াজের চোখ পুরো লাল হয়ে গেল। চারপাশে বাতাসের গতি বেড়ে যায়। গলির মধ্যে পড়ে থাকা পলিথিনগুলো উড়াউড়ি শুরু করেছে। রিয়াজের চোখ দিয়ে লাল একটা আলো বের হতে লাগলো। রিয়াজের মুখে শয়তানি হাসি। রিয়াজের চোখ থেকে আলোটা বের হওয়ার সাথে সাথেই নিচে পড়ে থাকা লোকটার শরীর থেকেও লাল আলো বের হতে লাগলো। ওরা সবাই বুঝে গেছে রিয়াজ আর একটা মানুষের দেহ থেকে শক্তি চুষে নিচ্ছে, অর্থাৎ এই লোকটাকেও হত্যা করছে। আচমকা পড়ে থাকা লোকটার যন্ত্রণায় চিৎকার দিতে লাগলো। রিয়াজ যেন আরো বেশি লাল আলো বের করতে শুরু করে। আরিয়ান চিৎকার দিয়ে বলল, রিয়াজ থাম বলছি, নয়তো তোকে শেষ করে দেব। রিয়াজ আরিয়ানের কথা শুনে আরো বেশি চোখ থেকে লাল আলো বের করতে শুরু করলো। আরিয়ান বারবার সতর্ক করে যাচ্ছে রিয়াজকে। রিয়াজ কিছুতেই থামছে না। এরপর আরিয়ান জেদ করে লাঠিটা 2 হাতে 2 মাথা ধরে হাঁটুর সঙ্গে সজোরে একটা আঘাত করে। লাঠিটা প্রথম আঘাতেই ভেঙে 2 টুকরো হয়ে যায়, আর রিয়াজের চোখ থেকেও আলো কমতে শুরু করে। আরিয়ান সেই লাঠির 2 টুকরোটাও নিচে আঘাত করে ভাঙতে শুরু করে। মাত্র 20 সেকেন্ডেই রিয়াজের শরীর গায়েব হতে শুরু করে, আর ধীরে ধীরে সেখানে রিয়াজের পুরো শরীর কালো ধোঁয়ায় পরিণত হয়। এরপর বাতাসের সাথে মিশে যায় রিয়াজ, অর্থাৎ মারা যায় সে। রিয়াজ মরার সাথে সাথেই নিচে পড়ে থাকা লোকটা লম্বা একটা শ্বাস নেয়। আরিয়ান সহ সবাই দৌড়ে গিয়ে দেখে লোকটা এখনো বেঁচে আছে। সবাই লোকটাকে ধরে কাঁধে নেয়। পাশেই একটা হসপিটাল আছে, সেই হসপিটালে ভর্তি করায় লোকটাকে। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় লোকটা বেঁচে আছে, তবে সে সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছে। তার শরীরে কাজ কেন, হাঁটার মতনও শক্তি নেই, অর্থাৎ যে কদিন বাঁচে বিছানাতেই কাটিয়ে দিতে হবে। এই বলে ডক্টর চলে যায়। আরিয়ান হসপিটালের দেওয়ালে একটা ঘুষি মেরে বলল, এতদিন আমাদের সাথে প্রতারণা করেছে। আমার বিশ্বাসই হচ্ছে না, এরকম একটা মানুষকে আমাদের বন্ধু বানিয়েছিলাম। মরেছে ভালোই হয়েছে। নিজের পরিবারের খুনিকে নিজের হাতে মেরেছি ভেবেই আনন্দ হচ্ছে আমার। আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন জমা হয়ে গেছে, কিন্তু এই অচেনা প্রশ্নগুলোর উত্তরটা এই গল্পের মূল টপিক। চলুন পরের দিন সকালে চলে যাই। আরিয়ান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। লাঠিটা ভেঙে ফেলেছিল, তাই আর চোখের পলকে তারা কোথাও যেতে পারেনি। হসপিটালেরই একটা রুমে রাত কাটিয়ে দেয়। আরিয়ান ফ্রেশ হয়ে বের হতেই চোখ পড়ে যায় টেবিলের দিকে। সেই মুখোশের আড়ালে বইটা টেবিলের ওপর কে যেন রেখে গেল, কিন্তু আরিয়ানের স্পষ্ট মনে আছে গতকাল রাতে সেই বইটা দাদুর রুমেই ফেলে এসেছিল। আরিয়ান চিন্তায় পড়ে যায়, বইটা নিচে থেকে এখানে এলো কিভাবে। 1 পা 2 পা এগিয়ে আরিয়ান বইটা হাতে নেয়। এরপর প্রথম পাতা উল্টিয়ে দেখে এইসব তার পড়া। দ্বিতীয় পাতা বাদ দিয়ে তৃতীয় পাতায় চোখ দেয় আরিয়ান। সেখানে লেখা ছিল, সেই অশরীরী কাউকে বিনা কারণে হত্যা করবে না, সেই অন্যায়ের সাজা দিতে থাকবে। এই অশরীর নাম হবে রিয়াজ।
ছোটবেলায় সে এতিম এমনি এমনি হয়নি, সে নিজের চোখে দেখত তার বাবা রাতে ফেরার সময় সাথে করে একটা মেয়েকে বাসায় আনতো। তার মা এসব ব্যাপারে কথা বলে রিয়াজের বাবা অনেক মারধর করত। একদিন রিয়াজের বাবাকে দেখানোর জন্য রিয়াজের মাও নিজের একটা পরপুরুষকে রুমে নিয়ে আসে। রিয়াজের বাবা বাসায় এসে এসব দেখে প্রচুর রেগে যায় আর শুরু করে যুদ্ধ। হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই মারতে শুরু করে রিয়াজের আম্মুকে। রিয়াজের আম্মু বোঝাতে চেয়েছিল যন্ত্রণা কেমন, কিন্তু সম্পূর্ণ নির্দোষ ছিল সে। এটা রিয়াজের বাবা বোঝার সময় নেয়নি। একসময় ঘাড় ধরে ধাক্কা দিতেই রিয়াজের মা দেওয়ালের সাথে মাথায় আঘাত খায়। প্রচুর প্রেসার থাকায় মাথার মগজ বের হয়ে গেছিল। বাড়িতে উপস্থিত আর একজনও ছিল, সে সাথে সাথে পুলিশের কাছে কল দেয়। এদিকে রিয়াজের বাবা আইনের আওতায় যায় আর কয়েকদিন পর ফাঁসিও হয়ে যায়। অন্যদিকে রিয়াজের চাচারা রিয়াজের সম্পদ কেড়ে নিয়ে রিয়াজকে এতিমখানায় ফেলে আসে এবং রিয়াজ হয়ে যায় এতিম আর পরকীয়াকারীদের বানিয়ে নেয় জীবনের সবচেয়ে বড় শত্রু। এসব রিয়াজের দাদু একদিন জেনে যায় আর মৃত্যুর আগে তার দাদু রিয়াজকে নিজের লাঠিটা দেয় এবং বলে দেয় এই লাঠির দ্বারা রিয়াজ খবর পেয়ে যাবে কোথায় পরকীয়া হচ্ছে এবং 1 সেকেন্ডে সে ইচ্ছে করলে 5 জন মানুষকে হত্যা করতে পারবে এবং এই লাঠির দ্বারাই অন্যদের দেহ থেকে শক্তি চুষতে পারবে, তবে নিজেকে অশরীরী বানাতে হবে। এটা ভেবে রিয়াজের দাদু আমাকে মেরে ফেলবে, অর্থাৎ আমি এলিসেন। হ্যাঁ, আমি এলিসেন, কোনো মানুষ না, আমাকে বানানো হয়েছে। রিয়াজের দাদু আমাকে বানিয়েছে একটা অলৌকিক শক্তি দিয়ে, আর সেই শক্তি রিয়াজের দেহে প্রবেশ করিয়ে আমাকে তার দাদু ধোঁয়া রূপে নিয়ে যাবে। কিন্তু বড় কথা হচ্ছে, যেদিন রিয়াজ সবকটা অপরাধীকে মারতে পারবে সেদিন সে নিজেও গায়েব হয়ে যাবে, কারণ প্রকৃতপক্ষে রিয়াজ তখন একটা অশরীরী মাত্র। তার প্রতিশোধ শেষে তাকে ফিরে যেতে হবে জিনদের রাজ্যে। আরিয়ান হাত থেকে বইটা ফেলে দিয়ে কান্না শুরু করে। আরিয়ানের কান্না শুনে বাকিরাও দৌড়ে আসে। আরিয়ান বইটা দেখিয়ে দেয় আর বাকিরা পড়তে শুরু করে। এলিসেনের এই বই রিয়াজ সেদিন লুকায় যেদিন আরিয়ান ঘুমের মাঝে একটুখানি পড়ে ফেলে। দেশের সব পরকীয়া সম্পর্ক ধ্বংস করার পর রিয়াজ নিজেই তার মৃত্যু বের করে দেয়। আফসোস, এই অশরীরী আর ফিরে আসবে না। আবার হয়তো শুরু হবে ঘরে ঘরে পরকীয়া। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।